শুভেচ্ছা নিন, শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় কৃষি অভিযোজন। আমরা এই প্রতিবেদন ধারণ করেছি বাগেরহাটের রামপাল অঞ্চল থেকে। রামপালের সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অঞ্চলে একটি বা দুটি ফসল হয়। বাকি ফসল হওয়ার মূল কারণ হলো এখানে লবণ সহিষ্ণু কোনো জাত এখনো কৃষক পর্যায়ে সম্প্রসারণ হয়নি। এই নিয়ে কাজ করছে লালতির সিড। অনেকদিন ধরে এখানে একটি R&D স্থাপন করেছে, যেখানে তারা বিভিন্ন ফসলের লবণাক্তের মাত্রা নির্বাচন করে বিশ্লেষণ করে সেখানে কৃষকদের হাতে সরবরাহ করার চেষ্টা করছে। সেই দর্শক, দেখুন রামপালে অবস্থিত লালতির সিডের R&D নিয়ে আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন। একথা আমরা সবাই জানি, জলবায়ু পরিবর্তনে অতিবৃষ্টি, খরা, বন্যা, লবণাক্ততা ইত্যাদি কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আমাদের কৃষি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মোতাবেক উপকূলীয় 11টি জেলায় লবণাক্ততার কারণে প্রায় 10 লক্ষ হেক্টর জমি চাষাবাদ ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট কৃষির এই বিরূপ প্রবাহ মোকাবেলায় এখন আমাদের প্রয়োজন অভিযোজন কৃষির গতিকে ত্বরান্বিত করা। এরই প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে দেশের অন্যতম বীজ উৎপাদন ও গবেষণা প্রতিষ্ঠান লালতির সিড বাগেরহাটের রামপালে গড়ে তুলেছে সল্ট টলারেন্ট ব্রিডিং অ্যান্ড টেস্টিং সেন্টার, যেখানে লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন, মাটিতে বিভিন্ন মাত্রার বিদ্যমান লবণে ফলন উপযোগিতা এবং সম্প্রসারণ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই কেন্দ্র ইতোমধ্যেই দক্ষিণাঞ্চলে মাটিতে বিদ্যমান লবণ মাত্রায় উপযোগী বেশ কয়েকটি কৃষি ফসলের জাত অবমুক্ত করেছে। রামপালের এই সল্ট টলারেন্ট ব্রিডিং অ্যান্ড টেস্টিং সেন্টারের কার্যক্রম নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। এই প্রতিবেদনে যে বিষয়গুলো আমরা তুলে ধরবার চেষ্টা করব তা হল উপকূলীয় জেলাসমূহে মাটিতে বিদ্যমান লবণের মাত্রা অনুযায়ী ফসল বিন্যাস। বিস্তারিত প্রতিবেদনের আগে চলুন পাখির চোখে আমরা দেখে নেই রামপালের সল্ট টলারেন্ট ব্রিডিং অ্যান্ড টেস্টিং সেন্টারের পুরো চিত্র। উল্লেখ্য, আমরা যখন রামপালে এই প্রতিবেদন ধারণ করি সেই সময়টি ছিল মার্চের শেষ সপ্তাহ, আর এই সময়টাতে সিংহভাগ রবি ফসলের হারভেস্ট প্রায় শেষ হয়ে যায়। তদুপরি আমরা গবেষণা মাঠে বেশ কয়েকটি ফসল দেখতে পাই, যার মধ্যে ছিল সূর্যমুখী, বেগুন, মরিচ, বাদাম, গম ইত্যাদি। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুরের কিছু অংশ, চিটাগাঙের কিছু অংশ, নোয়াখালীর কিছু অংশ, এই অংশটাতে বিশেষ করে বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা এই জায়গাতে এক ফসলের জমি, যেখানে দেশের অন্যান্য জায়গায় 3 ফসল 4 ফসল উঠতেছে, এখানে আমাদের এই রিজনটা শুধু একটা ফসল ওঠে। আমরা চাচ্ছি যে এই এক ফসলের জমিটাকে যেন ন্যূনতম 2 ফসলে করা যায়, এবং গবেষণার মাধ্যমে আস্তে আস্তে যেন এই এলাকাও 2 ফসল 3 ফসল হয়তো 4 ফসল কোনো এক সময় আসবে। এই জন্য আমরা চাচ্ছি যে কিছু লবণ সংরক্ষণশীল জাত যেন তৈরি করতে পারি। আসলে এই রামপালে এই জায়গাটার মধ্যে যে লালতি সিডের যে R&D প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা কি কাজগুলো করেন, কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে করেন, যেগুলো আপনারা সাধারণ কৃষকদের উপকৃত হতে পারে আগামী দিনে? আসলে মূলত আপনি জানেন যে আমরা দীর্ঘদিন ধরে গবেষণা ভিত্তিক বীজ কোম্পানি গবেষণা ভিত্তিক কাজ করে যাচ্ছি। তো আপনি জানেন যে বিশ্বের তাপমাত্রা বাড়তেছে এবং প্রতিনিয়ত লবণাক্ত এরিয়াও আমাদের বাড়তেছে এবং ক্রপ প্রোডাকশন কমে যাইতেছে এবং ক্রপ এরিয়াতে নতুন কোনো ফসল দেওয়া যাইতেছে না। তো এই চিন্তাগুলোকে মাথায় রেখে লালতি চিন্তা করছে যে যদি আমরা কোনো লবণাক্ত সহনশীল জাতকে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই যে ফ্যালো ল্যান্ডগুলো যেগুলো আছে, পরিত্যক্ত জমিগুলো আছে, পতিত জমিগুলো আছে, এগুলো ব্যবহার করতে পারবো। আপনি জানেন আমাদের এই বৃহত্তর এরিয়াতে লবণাক্ত যে বেলটা আছে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুরের কিছু অংশ, চিটাগাঙের কিছু অংশ, নোয়াখালীর কিছু অংশ, এই অংশটাতে বিশেষ করে বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা এই জায়গাতে এক ফসলের জমি, যেখানে দেশের অন্যান্য জায়গায় 3 ফসল 4 ফসল উঠতেছে, এখানে আমাদের এই রিজনটা শুধু একটা ফসল ওঠে। এক ফসলের জমিটাকে যেন ন্যূনতম 2 ফসলে করা যায়, এবং গবেষণার মাধ্যমে আস্তে আস্তে যেন এই এলাকাও 2 ফসল 3 ফসল হয়তো 4 ফসল কোনো এক সময় আসবে। এই জন্য আমরা চাচ্ছি যে কিছু লবণ সংরক্ষণশীল জাত যেন তৈরি করতে পারি।
আমরা আমাদের যত স্ক্রিনিং করি এর মধ্যে 3টা পার্টে আমরা করি, লো, মিডিয়াম, হাই স্যালাইনিটি। এটা হচ্ছে আমাদের লো স্যালাইনিটি পার্টটা। আচ্ছা, লো পার্ট বলতে কি, লো স্যালাইনিটি বলতে কি বোঝাচ্ছেন? যেটাকে স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল আছে, বাকি আমরা আমাদের লাল তীরের ডেফিনেশনে আমরা 2 to 4 বা 2 to 5 ডেসিমেলস পার মিটার রেঞ্জের মধ্যে থাকলে সেটাকে আমরা লো হিসেবে ডিফাইন করতেছি। এখানে 2 থেকে 5 এর মধ্যে মানে এই লবণাক্ততা মাত্রা ডেসিমেলস পার মিটার। মানে এখানে কয়টা ভ্যারাইটি টেস্ট করছেন আপনি এখানে? এখন রানিং আছে 4টার মতো ক্রপ, আর এর আগে আমাদের কোর ক্রপ ছিল, সেখানে প্রায় 25-30টার মতো। এখন তো গ্যাপ একটা ইনজেকশন সময়, এখন আসলে দুইটা মানে সিজনের ব্ল্যাক ফেজ, শীতকাল শেষ হয়ে গেল, শীতকাল শেষ, গরমের ফেজ শুরু হবে, দুইটার মাঝখানে ব্ল্যাক ফেজ চলছে। দেখি কেমন ফলাফলটা কেমন। জাস্ট আমাদের শেষ সিজনের এটা হচ্ছে আসলে আমাদের চেক ভ্যারাইটি। এই একটা চেক আছে, আর আমাদের আরেকটা চেক হচ্ছে এখানটাতে, এটা হচ্ছে আমাদের চেক ভ্যারাইটি মরিচ সুপার, আর ওটা হচ্ছে আমাদের চেক প্রিমিয়াম। এর সাথে আরো আমরা 12টা লাইন আছে আমাদের, যেটা আমরা আন্ডার পাইপলাইন, এটা হয়তো আমরা ভালো পারফরম্যান্স করলে চেক ভ্যারাইটির সাথে কেমন কম্পেয়ার করতেছি আমরা। চেক ভ্যারাইটির সাথে কেমন ফলাফল পাচ্ছেন? কিছু কিছু লাইন ভালো করতেছে, আর কিছু কিছু লাইন চেকের চেক খারাপ আছে। হ্যাঁ, আমাদের ভালো লাইনগুলো এই যে পিছন পার্টে আছে, একটু দেখি আমরা। হ্যাঁ শিওর। আচ্ছা, এটা একটা নতুন জাত দেখতে পাচ্ছি, এটা স্থানীয় জাত মনে হয়। হ্যাঁ, এটা আসলে স্থানীয় জাত। এটার প্রোডাকশন একটু কম হলেও এর পাঞ্জেন্সি ফ্লেভার অনেক বেশি, এজন্য এটাকেও আমরা সাথে চেক রাখছি। প্রোডাকশনের দিক থেকে এটা হয়তো আমাদের চেক একটু, এটা কি চেক ভ্যারাইটি? হ্যাঁ চেক, এটা লোকাল চেক, লোকাল চেক। এটা একটা হচ্ছে আমাদের কমার্শিয়াল চেকের সঙ্গে কয়টা ভ্যারাইটি আপনারা স্ক্রিনিং করছেন? মরিচের ক্ষেত্রে আমাদের 12টা ভ্যারাইটি আছে, ইনক্লুডিং চেক সহ আমাদের 12টা ভ্যারাইটি আছে। এখানে 12টা ভ্যারাইটি আছে। আচ্ছা, আমরা ভ্যারাইটি বলতে আমরা 12টা লাইন বলি, যতক্ষণ এটা লাইন, এটা একটা লাইন। হ্যাঁ, এটা একটা লাইন। আপনি যে ট্যাগগুলো দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেকটা ট্যাগে ট্যাগে এক একটা লাইন আছে। এখানে যে একটা জাত দেখতে পাচ্ছি 14096, এটি কি আপনাদের ডেভেলপমেন্ট জাত? হ্যাঁ, এটা আসলে আমাদের টেস্ট হাইব্রিড। এটা আমাদের টেস্টের আন্ডারে আছে। যদি বিভিন্ন লোকেশনে এটা ভালো করে তাহলে আমরা হয়তো ভবিষ্যতে এই লোকেশন কেমন দেখতে পাচ্ছেন? কেমন লোকেশন? হ্যাঁ, ভালো, এই লোকেশন বেশ ভালো করতেছে। বিশেষ করে আমরা যে কমার্শিয়াল চেক ব্যবহার করছি আমাদের মরিচ সুপার, তার প্রায় সিমিলার পারফরম্যান্স। এর সাথে কয়টা ভ্যারাইটি চেক ভ্যারাইটি আছে আপনারা? প্রায় 4টার মতো। আমাদের কমার্শিয়াল চেক 2টা, লোকাল চেক 2টা। আচ্ছা, এইটাও লোকাল না, এটা আমাদের একটা টেস্ট হাইব্রিড, এটা হচ্ছে আমাদের লোকাল। আচ্ছা, এই পাশে বুলেট আর একটা লোকাল। আপনি একটা দেখাইছে একটা। তাহলে এই যে আপনার লোকাল এবং টেস্ট ভ্যারাইটি নিয়ে করতে, এখান থেকে কি ফাইন্ড পাচ্ছেন, এবার কি ফাইন্ড পাবেন আপনি? আমরা প্রমিজিং এখান থেকে 2-3টা লাইন পাইছি, যেগুলো হয়তো বা ভবিষ্যতে আমরা সল্টওয়ার লাইন হিসেবে ডেভেলপ রিলিজ করব। এটা আর কয় বছর লাগবে এটা করতে, রিলিজ করতে? আসলে এটা এখন হাইব্রিড হয়ে আছে, অন্যান্য লোকেশন যদি ভালো করে, পারিপার্শ্বিক সমস্ত পার্সপেক্টিভ চিপ, মানে হাইব্রিড গুলোকে আপনারা এই লবণাক্ত অঞ্চলে টেস্ট করছেন, কম্পেয়ার করছেন, দেখছেন কোন জাতটা লোকালের সাথে তুলনা করছেন, যে লোকাল এবং এক্সিস্টিং যেগুলো পপুলার কমার্শিয়াল ভ্যারাইটি, মার্কেট লিডার যারা আছে, অন্যান্য ভ্যারাইটিগুলো মার্কেট লিডার, একই মরিচের যে মার্কেট লিডার আছে আমাদের কোম্পানি, অন্য কোম্পানি, তাদের সাথে আমরা কম্পেয়ার করে দেখতেছি যে এটা আমাদের যে বেটার পারফরম্যান্স করতেছে কিনা। এটা কৃষক পর্যায়ে দিয়েছেন আপনারা? না, এটা এখন পর্যন্ত কৃষক পর্যায়ে এটা আমাদের গবেষণা পর্যায়ে আছে, একেবারে গবেষণা লাস্ট পর্যায়ে। এই পর্যায়ে পাস করে গেলে আমরা কৃষক পর্যায়ে এটা নিয়ে যাব। তারপরে এটাকে আপনি কৃষকরা দিয়ে দিবেন? কৃষকরা দিয়ে দেবেন। তো এই অঞ্চলে কি এটা ভালো পারফরম্যান্স দিবে বলে মনে হচ্ছে আপনাকে? হ্যাঁ, আমরা আশা করছি, কারণ এখানে হচ্ছে আমাদের এটা তো লো স্যালাইন পার্ট, আমি আপনাকে প্রথমেই বললাম লো স্যালাইন পার্ট। আমাদের মিডিয়াম স্যালাইন, এটা হলো 2 থেকে 5 ডিএস এর মধ্যে। জি, এটা 2 থেকে 5 ডিএস এর মধ্যে। আমি আপনাকে আরো দেখাবো। আচ্ছা, আপনি তো এখানে পাশে বেগুনও রেখেছেন বোধহয়? জি। আচ্ছা, বেগুনের একটু দেখি ভ্যারাইটি। সাইবুল সাহেব, আপনি যে এই বেগুনের মাঠে আপনি বিভিন্ন রকম ডাটা নিচ্ছিলেন, কোন কোন বিষয়গুলো আপনার গবেষণার মধ্যে আপনি ডাটাগুলো লিপিবদ্ধ করেন? মানে কোন বিষয়গুলো সাধারণত দেখেন? সাধারণত শেপ, বডি শেপ ইন্ডেক্স, লেন্থ কতটুকু, তার ডায়া কতটুকু, কালার কি, এটা হচ্ছে ফিল্ড লেভেলে। এরপরে পরবর্তীতে যদি আমরা টেস্ট দেখা, রোগবালাইগুলো দেখা হয়, রোগবালাই দেখা হয়, ফলিয়ার লিফ ডিজিজ রেজিস্ট্যান্স কতটুকু আছে, একটা গাছ কতটুকু ডিজিজ রেজিস্ট্যান্ট করতে পারতেছে, তার ভিগর কতটুকু, ইউনিফর্মিটি কিরকম আছে গাছগুলোর মধ্যে। যদি একটা বড়, একটা ছোট, একটা খাটো এরকম হয়, তাহলে আমরা সেটাকে মানে একটা বেগুন যদি আমরা দেখি, ধরেন এটা উঠে ফেললাম, এই বেগুনটা আপনি কোন বিষয়গুলো আপনার গবেষণার মধ্যে নিয়ে আসবেন আপনি? এখন এটা ধরেন একটা খুব ভালো বেগুন, কিন্তু এটা সাইজটা যদি একটু বড় হতো তাহলে এটা আরো বেশি পপুলার হতো। প্লাস হচ্ছে এই যে নিচে কালার শেড হয়ে গেছে, শেডিং না হয় যদি পুরোটাই পার্পল থাকতো তাহলে এটা আরো ভালো গুরুত্ব পেতো। হ্যাঁ, আমরা এটা হয়তো ফোকাস করবো, হয়তো এই কারণে এটা বাদ পড়ে যাবে। অন্যটা এখানে কয়টা ভ্যারাইটি এবং কয়টা চেক ভ্যারাইটি আপনি কি? আমাদের হচ্ছে 10টা ভ্যারাইটি আছে এখানে, তার মধ্যে 3টা চেক আছে। এটা সবই লোকাল। সবগুলো যেগুলো আপনারা এক্সপেক্টেড জাত, সেগুলো কেমন অবস্থা কেমন?
ভালো করতেছে। এখন তো কয়েকটা সেগমেন্ট, একটা হচ্ছে লম্বা চিকুন পার্পল কালার, একটা হচ্ছে রাউন্ড শেপ পার্পল কালার, একটা হচ্ছে মিডিয়াম লম্বাটে কিছুটা আবার গোলাকার, এরকম সে যে এটা তো 2 থেকে 5 ডিএস এর মধ্যে জাতটা। আচ্ছা আমরা সবগুলো দেখি, সবগুলো একটু কিছু বেগুন উঠে আমরা দেখি কেমন সবগুলো। সাইবুল সাহেব, এখানে আপনি বলছেন 10টা বেগুনের জাত আপনি এখানে চেক ভ্যারাইটি হিসাবে, লোকাল ভ্যারাইটি হিসেবে করছেন। আমাকে একটু বৈশিষ্ট্যগুলো বলেন, কি আপনি গবেষণা করছেন এবং কি পাচ্ছেন ফলাফল, একটু সবগুলো ভ্যারাইটি বুঝান দেন আমাদেরকে। এই যে আপনাকে আমি হারভেস্ট করে নিয়ে আসলাম 10টা ভ্যারাইটি। এখানে এটা হচ্ছে আমাদের বাঙ্গর, এটা একটা অন্য বাইরের কোম্পানি। আচ্ছা, এটা কোন দেশের? এটা আমরা খুব সুন্দর ভিয়েতনামের। আচ্ছা, ভিয়েতনামে আপনাকে আপনাদের মাঠে আপনারা ট্রায়াল করছেন। আচ্ছা, গেল বাঙ্গরটা গেল, আর পরে এটাই বেশ ভালো প্রোডাকশন আসে। এখন হয়তো ফ্রুট শেপটা একটু কম আছে। এটা একটা চেক, এর সাথে আমাদের একটা গ্রিন বল, এটা একটা চেক। এটা আমাদের একটা প্রোডাক্ট আছে পার্থিব সেগমেন্টের প্রোডাক্ট। এর সাথে আপনি এটা চেক দিচ্ছেন আপনি? না, চেক হচ্ছে এটাও চেক, এটাও চেক এবং হচ্ছে এটাও চেক, এই তিনটা চেক আমাদের। আচ্ছা, এটা হচ্ছে বাঙ্গর, এটা গ্রিন বল, এটা হচ্ছে পার্পল রাউন্ড। এটা বিভিন্ন কোম্পানির, এগুলা মার্কেট লিড করতেছে বিভিন্ন জায়গাতে। আমরা আমাদের সাথে কম্পেয়ার করতেছি। বাকি যেগুলো আপনি দেখতেছেন এগুলো সব আমাদের। আপনাদের কোন এটা আপনাদের? মানে আপনাদের সাথে অন্য কোম্পানি কম্পেয়ার করতেছে। তাতে কম্পেয়ার করে কোনটা আপনি দেখছেন? আপনি দেখতেছেন যে আমাদের যে গ্রিন কালারের যদি চিন্তা করেন, আমাদের 82393 এটা বেশ ভালো করতেছে। আপনি দেখতেছেন চেকের সাথে পারফরম্যান্স এটা ভালো করতেছে। আর যদি আপনি লম্বাটে শেপের মধ্যে যেতে চান এবং পার্পল কালার, এগুলো কি আপনাদের? এটাও আমাদের, এইগুলো আমাদের। সেক্ষেত্রে এই শেপটা একটু ডিসকালার, এটা একটা প্রবলেম হবে, কিন্তু শেপ অনেক বড়, সাইজও বড়, শেপ বড়। তাতে করে আপনি এই যে এটা পেলেন, ফলাফলটা পেলেন, তাতে করে এই এলাকার জন্য কোন জাতটি সবচেয়ে আপনার সুইট মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে 8032। কেন মনে হচ্ছে? কারণ হচ্ছে এটার অন্যান্য ফলগুলো ভালো না আসলো, এই ফলের শেপ, সাইজ, ওয়েট, সফটনেস, সব দিক থেকে কালার, সব দিক থেকে এটা ভালো, এবং ওয়েটটাও আপনার অন্যান্যগুলোর চেয়ে ভালো হবে। আচ্ছা, ওইটা একই রকম? আলটিমেটলি প্রোডাকশন সবচেয়ে বেশি হবে এটা। আচ্ছা, এলাকার কৃষকরা আসে দেখেন এগুলো? হ্যাঁ, দেখে। আমি আপনার এই যাত্রা নিয়ে একটু গ্রামে যাব, একটা গ্রামে যাব, সেখানে কৃষকদের অভিমত শুনবো যে এই যাত্রাটা কিভাবে গ্রহণ করবে। চলুন একটা বাড়িতে আমরা একটু দেখি। আপনি তো কাজ করতেছেন, কি করবেন? খুঁটি বানাবেন এটা নাকি? হ্যাঁ, কি বেড়া দিবেন? আচ্ছা, একটু আপনার কথা বলি। আপনার কি নাম? নুর ইসলাম শেখ। আচ্ছা, আপনি বেগুন চাষ করেন না? এলাকায় বেগুন হয় না? এখানে আর কি সবজি চাষ হয় বলেন তো? এখানে টমেটো, বেগুন হয় না? তো এই বেগুন, এটা কি দেখছেন এই যাত্রা কখনো? না। এটি কেমন মনে হয় বলেন তো? ভালো দেখ, ভালো মনে হয় না? চাষ করা যায়? হ্যাঁ। একটু আগে যে দেখলাম মাঠ দেখালেন আপনি, সেটা হচ্ছিল 2 থেকে 5-এর মাত্রাটা। আর এখানে কিন্তু গাছের অবস্থা ভালো। আপনি এটা কত মাত্রা? এটা এখানে 5 থেকে 8 মাত্রার লবণাক্ততা আছে। আমি যেটা আপনাকে বলতেছিলাম মিডিয়াম স্যালাইনিটি পার্ট, ওটা তো খুব ভালো, ওটা তো ভালো গ্রোথ দেখলাম। তো এখানে তো সেটা গ্রোথ নাই না। আসলে কি, লবণাক্ত যতই বাড়বে ততই আপনার হচ্ছে ফলন কমবে। কিন্তু আমাদের বিবেচনা বিষয় হচ্ছে যে কমতে কমতে কে কম কমতেছে, কে বেশি বাড়তেছে, বেশি কমতেছে, কে কম কমতেছে। আপনি অন্য জায়গায় যদি দেখেন কৃষক অন্য জাতের ক্ষেত্রে বা লোকাল অ্যাভেলেবল যে জাত, অন্য জাত ভালো হতে পারে। হ্যাঁ, অন্য জাত ভালো হতে পারে, অন্য জায়গায় ভালো হতে পারে, বা আমাদের লোকাল যেগুলো আছে সেগুলো পারফরমেন্স আমাদের এর চেয়েও খারাপ। তো আমরা বিবেচনা করি কৃষক তার খরচা উঠিয়ে কিছু লাভ করতে পারবে কিনা। তার এখানে তো দেখলাম মিডিয়াম ইয়েতে 5 থেকে 8। তা আমরা একটু যদি একবার হাই স্যালাইনিটি যেগুলো আপনার বেশি মাত্রায়, সেগুলো অবশ্যই চলে একটু মাঠে। আমরা সেখানেই এখন যাব। আর এখানে আমরা 5 থেকে 8 দেখলাম, তত ভালো নয়। আর এখানে গম, এখানে দেখি গমও ভালো, সূর্যমুখী ভালো। তাহলে কি ফসল ভেদে আপনার এই ডিএস এর পরিবর্তন হয়? হ্যাঁ হ্যাঁ, আসলে বাই নেচার, প্রাকৃতিকভাবেই কিছু ফসলে লবণাক্ততা ফসলেরই লবণাক্ত সহ্য করার ক্ষমতা থাকে। এরকম গম, সূর্যমুখী এই ধরনের তাদের ন্যাচারালি ফসলেরই আসলে। তাহলে আপনারা কি এই যে 5 থেকে 8-এর গম ভালো হচ্ছে, এটা আপনি রিকমেন্ড করতে চাচ্ছেন? আপনারা? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা রিকমেন্ড করতেছি। এবং এর মধ্যে থেকে আমরা আর নেক্সট ফেজে, এখানে তো আমরা 55টা লাইন, এইখানে আমরা অলসাওয়ার সাথে কাজ করতেছি, ইউনিভার্সিটি গোতেনবার্গের সাথে একসাথে যৌথভাবে কাজ করতেছি। এখানে 55টা লাইন, এখানে অনেকগুলো লাইন আছে। হ্যাঁ, 55টা লাইন আমরা স্ক্রিন করে দেখতেছি। এখান থেকে যারা ভালো করবে তাদেরকে আমরা অ্যাডভান্স স্টেজে আরো বেশি স্টেজ দিই।
এই যে এখানে লাল তীর সিডের যে একটা R&D করা হয়েছে, গবেষণা করা হচ্ছে, এই গবেষণা কার্যক্রমের মধ্যে দিয়ে আপনার উপজেলাতে কতটুকু এর প্রভাব পড়ছে, বা আপনার কি কি উপকার আপনাদের হবে? কোনো জাত বা প্রযুক্তি বা কোনো গবেষণা জোরদার করার জন্য সেটা কিন্তু এলাকা উপযোগী হতে হবে। গবেষণা প্লটটা যেমন আমার রামপালে যত যে লবণাক্তটা আছে, এই প্লটটা যদি অন্য কোথাও হতো তাহলে সেটা কিন্তু ওইভাবে ফলপ্রসূ হতো না। এখন আমার এই মাটিতে এখন যে লবণাক্ততা আছে, এইখানে যদি সে সারভাইভ করতে পারে, আমার রামপালের সব জায়গায় কিন্তু ওই ফসলটা সারভাইভ করতে পারবে। যেমন যেমন লাল তীরের টমেটো মিন্টু সুপার আছে, তারপরে লাউয়ের ডায়না আছে, তারপরে এগুলো লবণ সহিষ্ণু এবং আমরা মাঠে আমাদের প্রদর্শনী আছে, এগুলো আমরা ব্যবহার করি। টমেটো, লাউ, করলা, টিয়া সুপার, এগুলো খুব ভালো ফলাফল দিয়েছে লবণে। 8 পর্যন্ত এরা লবণ সহ্য করতে পারে। আচ্ছা রহমান ইসলাম, তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি যে রামপালে অনেক বিস্তর জায়গা খালি পড়ে আছে, কারণ আপনি এখানে একটি মাত্র ফসল হয় ধানের জন্য। এই ফসলগুলো সম্প্রসারণ হচ্ছে না কেন? কৃষি বিভাগ কি আপনাদের উদ্যোগ নেই সম্প্রসারণ করার ক্ষেত্রে? না, আমরা কৃষি বিভাগ বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধি করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যেমন বড়ুর আবাদ খালি পড়ে আছে এখনো, যেমন বড়ুর আবাদ কিন্তু আমাদের প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সবজির আবাদ বৃদ্ধি পাচ্ছে। আমরা সবজি আবাদ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছি। যেমন মাঠ খালি আছে, কারণ এখন বড় করা সম্ভব ছিল কিন্তু কৃষকরা করছে না। মানে চ্যালেঞ্জগুলো কি, এখনো কি চ্যালেঞ্জ বিদ্যমান? বড়োর ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে পানি। রামপালের পানির লবণাক্ততা কিন্তু এই মৌসুমে আমি যেটা বলতেছিলাম অনেক বেশি, সেটা 15 থেকে 20 পর্যন্ত উঠতে পারে পানিতে লবণাক্ততা। এই জন্য সেচ দিলে বড় ধানটা মারা যাচ্ছে। তার মানে লবণ সহিষ্ণু জাতগুলো আপনার লাগবে। সাইবুল্লাহ, আমরা যদি সূর্যমুখী ব্যাপারটা একটু বিবেচনা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যমুখী কোনোটা খাটো, কোনোটা লম্বা। তাহলে আপনাদের গবেষণার মধ্যে দিয়ে আপনার তো এক কথা লবণাক্ততা পরিমাপ করছেনই, সেটা একটা ফাইন্ড পাচ্ছেন, আর গাছের আকার বা এই সমস্ত ক্ষেত্রে বৈশিষ্ট্য নিয়ে কোনো কিন্তু গবেষণা করছেন আপনি? হ্যাঁ, এটাও একটা বড় ফ্যাক্টর। আসলে এখানে আমাদের 8টা জাত আছে, তো এই জন্য আপনি কোথাও লম্বা দেখতেছেন, কোথাও খাটো দেখতেছেন, এবং ওটা র্যান্ডমলি লাগানো বিভিন্ন জায়গায়। 3বার করে 8টা জাত এখানে 3বার করে আছে, বিভিন্ন জায়গায় র্যান্ডম করে লাগানো, এই জন্য এক জায়গায় খাটো, এক জায়গায় লম্বা। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই একটা প্রভাব ফেলে। দেখা যায় যে গাছের গ্রোথ হলে গাছ সাধারণত একটু লম্বা হয়, এবং আবার ঝড় বৃষ্টিতে সে হেলে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা মিডিয়াম একটা সাইজকে সবসময় মানে অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করি, এটাই বাছাই করছে। তাহলে কতগুলো জাত নিয়ে আপনারা কাজ করছেন, এবং জাতগুলোর মধ্যে বৈশিষ্ট্য নিয়ে আপনারা কোনগুলো নির্বাচন করতে যাচ্ছেন আপনারা? আপনি এটা কথা জিজ্ঞেস করছেন। এটা হচ্ছে আমাদের SF16, এটা একটা জাত, এবং আমাদের ড্রাফট টাইপ হচ্ছে 38। আচ্ছা, কয়টি জাত নিয়ে আপনারা এই কাজগুলো করছেন এখানে? 8টা জাত এখানে। 8টা জাত। তো কয় বছর যাবেন? এই বছরই না আগে থেকে শুরু? না, আমরা গত বছরও এই ট্রায়ালটা করছি, সেখান থেকে কিছু বাছাই করে এই 8টা নিয়ে আসি। হয়তো আমরা আরো প্রিলিমিনারি সর্টিং। আগামীতে কোন জাতটি হবে মনে করেন যে এখান থেকে স্ক্যানিং? আমরা 38 কে রিকমেন্ড করতেছি। এবং কেন করবেন এটা? কারণ এটা হাইট কম, এবং সাথে হচ্ছে আপনার ফ্লাওয়ার সাইজ বড়। যে এই যে বিরান ভূমি, বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি যদি প্রদীক্ষণ করেন, এরকম দৃশ্য কিন্তু নেই। এটি একমাত্র আমাদের দেশের দক্ষিণ অঞ্চলের, যেখানে লবণাক্তর মাত্রা 15 থেকে 20 কিংবা 24, সেসব অঞ্চলে কিন্তু এরকম দেখা যায়। সেসব অঞ্চলে কিন্তু একটি ফসল খুব ভালো হয়, আর একটি ফসল কৃষক চেষ্টা করার জন্য কিন্তু খুব ভালো হয় না, কারণ এদের লবণাক্তের মাত্রাটা প্রায় 15 থেকে 20, কোনো কোনো সময় 24 হয়ে যেতে পারে। সবগুলো কৃষি ফসল কিন্তু লবণ সহিষ্ণু নয়। এই লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন করার জন্য আমাদের দেশে কৃষি গবেষণা সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এই কাজ করছে, যেখান থেকে লবণাক্ত মাত্রা নির্ণয় করে কৃষকের হাতে বিভিন্ন রকম ফসল দেওয়া যায়। তার একটি হচ্ছে লাল তীর সিড, যারা রামপালে তাদের গবেষণা মাঠ স্থাপন করেছেন। সেখানে এই অঞ্চলের জমিতে কোন ফসলটি, এই লবণাক্ত মাত্রা কোন ফসল ভালো হবে তারা চেষ্টা করছেন। ইতিমধ্যে কয়েকটি জাত তারা উদ্ভাবন করেছেন, যে জাতগুলো আগামীতে কৃষক পর্যায়ে সরবরাহ করবেন। যদি এই ধারা অব্যাহত থাকে, তা আমাদের বাংলাদেশের এই সমস্ত বিরান ভূমি খুব তাড়াতাড়ি কিন্তু অনেক ফসলে পরিপূর্ণ হয়ে যাবে। কারণ আমাদের দেখতে হবে লবণ সহিষ্ণু জাত কোনগুলো, আরও গবেষণা করতে হবে। এগুলো নিয়ে লবণ সহিষ্ণু জাত নির্বাচন করে কৃষকের হাতে দিতে হবে, তাহলেই এই লবণাক্ত অঞ্চলের এই জমিগুলো আবার সবুজ হবে। বাগেরহাটের রামপাল থেকে ধারণকৃত কৃষিতে অভিযোজন, এই নিয়ে ছিল আমাদের আজকের বিশেষ পর্ব। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি ও মানুষ। সকলকে ধন্যবাদ।